চলতি মাসের শুরুর দিকে রাজ্যে ভাষা ও লিপি সংক্রান্ত একটি বিবাদ নিয়ে প্রতিবাদ আন্দোলন ও সড়ক অবরোধ দেখেছে রাজ্যবাসী। বলছি, ককবরক ভাষার লিপি বিতর্ক এবং আসন্ন বোর্ড পরীক্ষায় কোন হরফে উত্তরপত্র লেখা যাবে সেই বিষয়ে বিতর্কের কথা। তবে এই দাবি আজকের নতুন নয়, কয়েক দশক ধরে উঠে আসছে। নিজ মাতৃভাষার লিপির দাবি জানানোর সময় বারবার নৃগোষ্ঠী অংশের বিশিষ্ট ব্যক্তিত্বরা উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন বাংলা ভাষা আন্দোলন এবং তার পরিণামে তৎকালীন পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্মের কথা। হ্যাঁ, শুধু ত্রিপুরা নয়, মৌলিক অধিকার রক্ষার জন্য মাতৃভাষাকে ঘিরে পৃথিবীর যে কোনো প্রান্তে যখনই কোনো দাবি ওঠে তখনই বাংলা ভাষা আন্দোলনের স্মৃতি ভেসে আসে 21শে ফেব্রুয়ারির কথা। মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে ঢাকার রাজপথে সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউকরা। সাংবাদিক ও লেখক আব্দুল গফফর চৌধুরী লিখেছিলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ানো ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? তাই তো 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির কাছে চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। তবে দিনটি এখন শুধু বাংলাদেশের কিংবা বাঙালিদের নয়, বর্তমানে 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। তাই 21শে ফেব্রুয়ারির ইতিহাস জানা, বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সংগঠিত গণ আন্দোলনের ইতিহাস জানা খুব প্রয়োজন। নিজ কৃষ্টি সংস্কৃতি ও ভাষার ঐতিহ্যকে বুঝতে এবং ভালোবাসতে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানা প্রয়োজন। আর তাই 21শে ফেব্রুয়ারিকে ঘিরে আজ আমাদের এই বিশেষ অনুষ্ঠান। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে এই বিশেষ পর্বে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ডক্টর আশিস কুমার বৈদ্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুস্তাফা কামাল। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। আশিসবাবু, আপনার কাছে আসি প্রথমে। বাংলা ভাষা আন্দোলন কেন এবং কিভাবে শুরু হয়েছিল, আর 21শে ফেব্রুয়ারি ঠিক কি হয়েছিল? আমরা প্রথমে ভ্যানগার্ড কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানে আহ্বান জানাবার জন্যে। সেই সঙ্গে সঙ্গে যারা পদ্মার ওপারে রয়েছেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধা, নমস্কার জানাচ্ছি। শুভ সন্ধ্যা। যে প্রশ্নটি আমার প্রতি করা হয়েছে সেটি অত্যন্ত, মানে যে কোনো এই ধরনের আলোচনায় প্রথম প্রশ্ন এটাই থাকে, একটা প্রেক্ষাপট তো সব কিছুরই, যে কোনো ঘটনার সংগঠনার একটা প্রেক্ষাপট থাকে। প্রেক্ষাপটটা হচ্ছে এই, একটা সময়ে মনে করা হয়েছিল, ধরুন আমরা যখন স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিলাম, যারা স্বাধীনতা সংগ্রাম যখন ভারতবাসী শুরু করলো এবং তার শেষাবধি যখন তার পরিণতির দিকে এগিয়ে আসতে লাগলো, 1946 সন নাগাদ মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে যে ভারতের হাতে স্বাধীনতা দিয়ে ইংরেজরা চলে যাবে, তারা ডিক্লেয়ার করে ফেললো। 47-এ আমরা 15ই আগস্ট স্বাধীনতা পেলাম। তার আগে থেকেই একটা প্রশ্ন এলো, সেই প্রশ্নটা হলো যে হিন্দুদের জন্য একটা আলাদা রাষ্ট্র। এটা হিন্দুরা বলেনি যদিও, কিন্তু তৎকালীন কিছু মৌলবাদী, কি বলবো আমরা, মুসলিম লীগের কিছু কিছু নেতা তারা দাবি করলেন যে মুসলমানদের জন্য একটি আলাদা রাষ্ট্র হওয়া দরকার। সেখানে মোহাম্মদ আলী জিন্না থেকে অনেকেই তার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে একটা ধারণা প্রথিত করে দেওয়া হয় অন্তরে যে ইসলাম একটি জাতি, এটাকে বলা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, আর হিন্দুরা একটা জাতি, যেটা একেবারে ভুল, ঐতিহাসিকভাবে ভুল, বাস্তবেও এটা ভুল তত্ত্ব। তো এইভাবে দ্বিজাতি তত্ত্ব একটা চলে এলো। এটাতে আমরা ব্রিটিশরাও তার ফায়দা নিল এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় নেতাদের একটা অংশ তার সুযোগও নিলেন। তো এইভাবে আমাদের দেশটা ভাগ হলো, ভারত এবং পাকিস্তান ভাগ হলো। তো পাকিস্তান যখন হলো, কিছু সময়ের মধ্যেই কিন্তু অসংখ্য মানুষ যারা ভেবেছিল পাকিস্তান হয়ে গেলে
সুখ শান্তি সবকিছুতে পর্যাপ্ত পরিমাণে ভরে উঠবে, কিন্তু তারা দেখলো যে নানাভাবে তারা অর্থনৈতিক দিক থেকে, আর্থ সামাজিক রাজনৈতিক নানা দিক থেকে, বিশেষ করে পূর্ব বাংলা তদানীন্তন, আপনারা সকলেই জানেন যে পাকিস্তানটা মানে বিজ্ঞানসম্মতভাবে সেভাবে ভাগটা হয়নি। একটা ভারতবর্ষ মাঝখানে রেখে একটা পশ্চিম দিকে সিন্ধু টিন্ধু নিয়ে এসব অঞ্চল নিয়ে এখানে পাকিস্তান, এটাকে বলা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর এটাকে পূর্ব পাকিস্তান। ভাষায় মেলে না, সংস্কৃতি মেলে না, পোশাকে মেলে না, খাদ্যাভ্যাসে মেলে না, কোনো দিকেই মেলে না, মন মানসিকতা মেলে না, ভৌগোলিক দিক থেকেও মেলে না, ওখানকার মাটিও মেলে না। তো এই জায়গাতে এসে আস্তে আস্তে পূর্ববঙ্গের মানুষ দেখলো যে ধর্মটা বড় ফ্যাক্টর নয়, আসল ফ্যাক্টর হচ্ছে আত্মমর্যাদা। সে আত্মমর্যাদা নানা দিক থেকেই বিঘ্নিত হতে থাকলো। তার মধ্যেই প্রশ্ন এলো যে আমরা যারা পূর্ব বাংলার লোক, তারাই কিন্তু টোটাল পাকিস্তানের মেজরিটি, প্রায় 56%। তো 56% মানুষ আমরা বাংলায় কথা বলতে পারবো না বলা হচ্ছে। এখানে আমরা দেখেছি যে এখানে লিয়াকত আলী, যিনি পাকিস্তানের অখণ্ড পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী, তিনি ঢাকাতে এসেও বলছেন যে উর্দু হবে সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। তারপরে ওখানে করাচিতে 48-এ আমরা ধীরেন্দ্রনাথ দত্তকে দেখলাম খুব জোর গলায়, সাংসদ তিনি, কুমিল্লা থেকে নির্বাচিত, তিনি জোর গলায় দাবি করলেন যে মেজরিটি হচ্ছে, আমি শুধু মুসলমানের মানে শুধু হিন্দুদের আমি প্রতিনিধি নই, আমি মুসলমানেরও প্রতিনিধি, পূর্ব বাংলার অধিকাংশ মানুষই তো মুসলিম, সুতরাং আমি বলছি কি আমাদের একটা আলাদা ভাষা ফ্রাঙ্কা, যাকে ল্যাঙ্গুয়েজ ফ্রাঙ্কা, যাকে একটা ভাষার একটা দাবি, মর্যাদার দাবি, ওখানে উর্দু আপনারা বারবার বলছেন উর্দুই হবে রাষ্ট্রভাষা, আমরা বলছি যে বাংলাটা, উর্দু থাকুক, ইংরেজিও থাকুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলা যেহেতু মেজরিটি মানে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠের ভাষা, সুতরাং বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। তৈমুদ্দিন মজলিস থেকে আরম্ভ করে অনেকগুলো এরা আবার ভাষা সংগ্রাম সমিতি টমিতি করেছে। আন্দোলনটা ছাত্ররা অবশ্যই জোর কদমে শুরু করেছিল। সব মিলিয়ে এমন একটা জায়গা চলে এলো, অর্থনৈতিক শোষণ ছিল, আমরা আগেই বলেছি যে টোটাল পাকিস্তানের যে উৎপাদন তার 3/2 উৎপাদন পূর্ব বাংলা থেকে আসে। ইনকাম যেটা আসে বৈদেশিক বাণিজ্য বা ইত্যাদি নানা দিক থেকে সবকিছু উৎপাদন বেশি করে। আর ওখানে তো ভূমিটাই, মাটিটাই প্রায় বঞ্জর, পশ্চিম পাকিস্তানের মাটি, সুতরাং তারা এখানকার উপসত্ত্ব নিয়ে ওরা কিন্তু এই সর্দারিটা করে। এগুলো ধীরে ধীরে পূর্ব বাংলার মানুষ বুঝতে পারলো যে তাহলে প্রেক্ষাপটটা, তাহলে সেই অর্থে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটা ঠিক একদম প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল স্বাধীনতা ঠিক পরপরই তাহলে শুরু হয়। আগে থেকে একটা যখন ঘোষণা করা হলো যে ভারত এবং পাকিস্তান আলাদা দুটি রাষ্ট্র হবে, তখন ডক্টর শহীদুল্লাহ থেকে আরম্ভ করে অনেকেই অনেক মন্তব্য তারা করেছেন। সবাই বলেছেন বাংলায় একটা রাষ্ট্রভাষার মর্যাদা পাওয়া উচিত। তো সেই দাবিটা যখন স্বাধীনতা ঘোষণা হয়ে গেল আরো জোরদার হলো, এবং এটা জোরদার বেশি করে হয়েছে যখন পূর্ব বাংলার যে হিন্দু মুসলমান নির্বিশেষ যখন বুঝতে পারলেন যে আমরা বেশি উৎপাদন করেও আমাদের মর্যাদা অনেক কম। ভাষার একটা মাত্র বিষয় নয়, মানে অর্থনৈতিক শোষণটা পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলার মানুষের উপর চাপিয়ে দিয়েছে, তাদের সংস্কৃতির উপরে একটা আগ্রাসন তারা নামিয়ে এনেছে। অর্থাৎ পশ্চিম পাকিস্তানের আদলে একটি ইসলামিক কান্ট্রি হিসাবে তাদের একটা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ নিয়ে তারা এই শোষণের বিষয়টা করেছে, ধর্মকে রেখেছে টোপ হিসাবে। ধর্মকে তারা ভেবেছিল ধর্মকে মাঝখানে রেখে হয়তো এটা আমাদের দুই ইসলামিক মেজরিটি তো পূর্ববঙ্গ তো পূর্ব পাকিস্তানও তো ছিল। পূর্ব বাংলার সাথে একটু সাপ্লিমেন্ট করে বলছি আর কি, ডক্টর আশিস স্যারের সাথে যখন কোনো ডিসকাশনে বসি, এটা আমার জন্য একটা গৌরবের। স্যার অনেক জ্ঞানী মানুষ। পাশাপাশি একটু বলতে হয়, শুরু যখন করেছি যে ব্যানকার্ডের সকল দর্শক শ্রোতাকে অভিনন্দন, কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা, এবং 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সারা পৃথিবীর সকল মানুষকে, প্রত্যেকে নিজস্ব কোনো ভাষায়, মাতৃভাষায় কথা বলেন, মাতৃভাষাকে ভালোবাসে এমন পৃথিবীর সকল মানুষকে ভ্যানগার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে একটু টেনে আনছি এই কথা আর কি, যে দ্বিজাতি তত্ত্বের যিনি উদ্ভাবক এটা হলেন আল্লামা ইকবাল, এবং আল্লামা ইকবালই অনেকটা জিন্নাকে একটু বুঝিয়ে সুজিয়ে ফুসলিয়ে ওটার দাবিটা তোলার জন্য বলেছেন। কিন্তু আমি একটা বইতে পড়লাম স্যার যে দুটা মাত্রা ছিল আল্লামা ইকবালের।
আচ্ছা। একটা হলো তার দুটা পর্ব ছিল তার ফিলোসফির। প্রথম পর্বে সে খুব মানে ন্যাশনালিস্ট ইন্ডিয়ান ছিলেন। যখন তার মুখে আমরা শুনতে পাই সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হাম হ্যাঁ বুলবুলে হ্যাঁ ইসকি ইয়ে গুলসিতা হামারা, তখন উনি ইন্ডিয়াকেই বুঝতেন এবং ইন্ডিয়ান ন্যাশনালিজমের প্রতি তার একটা বিশাল ভাবনা ছিল। পরবর্তীতে রাজনৈতিক ডামাডোলি বা বিভিন্ন প্রেক্ষাপটে ওনার কাছে পরবর্তীতে মনে হলো সেটা অনেক ডিসকাশনের ব্যাপার না, মানে দুটো আলাদা জাতি, তার আলাদা রাষ্ট্র হওয়া উচিত। তো আলাদা রাষ্ট্র হওয়া ঠিক আছে, হয়েছে। 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছে, 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছে, এবং স্যার যেটা বললেন অযাচিতভাবে দুটো ভূখণ্ড, দুটোর ভাষা, দুটোর কালচার আলাদা, কিন্তু সে ভিত্তিতে দেশটা ভাগ হলো। কিন্তু ভাগ হওয়ার পরে যেটা সমস্যা হলো যে ইন্ডিয়া থেকে সেন্টিমেন্টালি যখন নাকি পাকিস্তান আলাদা হলো, তখন একটা কথা উঠলো যে হিন্দি ইজ এ ল্যাঙ্গুয়েজ শুড বি ফর হিন্দুস অ্যান্ড উর্দু ইজ এ ল্যাঙ্গুয়েজ শুড বি ফর মুসলিম। তো এখানে ভাষার কি হয়ে গেল, ধর্মীয়করণ হয়ে গেল। কিন্তু বাঙালিরা সেটা মেনে নেয়নি। তুমি বলছে মানে যদি উর্দু যদি মুসলিমদের জন্য হয় তাহলে বৃহৎ সংখ্যায় বৃহত্তর জনগোষ্ঠীর তাহলে কি হবে, আমরা কেন মানে ওদের ভাষায় মানে কথা বলবো। তো এটা আসলে পাকিস্তান চাইছিল যে ভাষার সাম্রাজ্য বা সৃষ্টি করে বাঙালির যে কালচারকে সেটাকে কুক্ষিগত করার, সেটা বাঙালিরা মেনে নেয়নি। যার কারণে 52 ভাষা আন্দোলনকে আমরা দেখতে পাই। যেদিন আপনি বললেন সালাম বরকত রফিকের মতো দামাল ছেলেদের রক্তে ঢাকার রাস্তাঘাট লাল হয়ে গেছিল। তো পরবর্তীতে যদিও ওই সময়টা যখন নাকি পাকিস্তানি সরকার যখন 144 ধারা মানে জারি করলো, তখন একটি ছোট্ট শিশু আব্দুল গাফফার সাহেবের ভাষায় যে মা শুনেছি ওরা নাকি আমাদের বাংলা বলতে দেবে না, মা তোমার কোলে শুয়ে শুয়ে কি আমি আর বাংলায় বুঝি গল্প শুনতে পারবো না। মানে এতটাই আবেগ ছিল একটা শিশুর মনে পর্যন্ত। যাক, সেখান থেকে একটা ভাষাটা মানে বাংলা ভাষার যে আন্দোলন শুরু হয়েছিল, এবং সে আন্দোলনটা 52তে যখন রক্তক্ষয়ী আন্দোলনের রূপ নিল, এবং পরবর্তীতে পাকিস্তান সরকার বাধ্য হলো বাংলা ভাষাকে পর্যন্ত রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। এই হলো 21শে ফেব্রুয়ারি ইতিহাস। কিন্তু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো কি করে, এটা কিন্তু আরেকটু সেটা অন্য বিষয়। কিন্তু সেই বিষয়ে যাওয়ার আগে আরেকটু ডক্টর কামাল এবং ডক্টর বৈদ্য একটা জিনিস একটু জানার ইচ্ছে আছে যে 21শে ফেব্রুয়ারি ঠিক সেই দিনটায় এই যে আমরা রক্ত ঝরেছে বলছে, তরতাজা রক্তগুলো ঝরেছিল ঢাকার রাজপথে, অনেকেই বলেন যে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়নি। মানে সেই বিষয়টা কি, মানে যাদের কথা বলা হয়নি আসলে হয়নি, সেটা বিষয়টা কি, এই বিতর্কটা কি? প্রথমে মোটামুটি একটা ঘটনার সঙ্গে একটা ঘটনার তো পারস্পর্য রয়েছে। তো এখানে আমরা একটু আগে বললাম যে জিন্না, মোহাম্মদ আলী জিন্না, তখন তো কায়েদে আলম জিন্না, যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন পাকিস্তানের, সমগ্র পাকিস্তানের, তিনি উর্দুর সওয়াল করলেন, লিয়াকত আলী করলেন। আর ওই যে এখানে জগন্নাথ হল থেকে আরম্ভ করে সর্বত্র ছাত্ররা সংগঠিত হয়ে সংগ্রাম কমিটি করলো, ভাষা সংগ্রাম কমিটি করলো। এখানে প্রচণ্ডভাবে ছাত্ররাই অ্যাকচুয়ালি আমরা দেখতে পেলাম যে ভাষা আন্দোলনটা শুরুটা ধীরেন্দ্রনাথ দত্তের কথা বললাম, সেখানে তাকে হুমকি দেওয়া হলো যে মিস্টার দত্ত ইউ হ্যাভ টু পে, তোমার এই কথার জন্য তোমাকে কিন্তু উপযুক্ত মূল্য দিতে হবে। তাকে থামিয়ে দেওয়া হলো। এবং আশ্চর্যের ব্যাপার যে কজন বাঙালি ছিল, এমপি ছিলেন, তাদের অধিকাংশ নীরব রইলেন। যাই হোক, তো দেখা গেল যে একটা সময়ে ভাষা আন্দোলনটার ভিত্তি হচ্ছে একদম, আমি প্রথমে যেটা বলতে চেয়েছিলাম, নানা ধরনের শোষণ, বঞ্চনা এবং আগ্রাসন, ভাষাগত, সংস্কৃতিগত, নানা দিক থেকে। এবং এখান থেকে বেশিরভাগ অর্জিত অর্থ পূর্ব বাংলার টেনে নিয়ে যাওয়া হচ্ছিল ওখানে। এটা একটা অর্থনৈতিক শোষণ। সব কিছুতে যখন পুঞ্জীভূত খুব প্রায় বিস্ফোরণের পক্ষে, তখন ভাষার প্রসঙ্গটা চলে এলো, যেটা পরবর্তীকালে আমরা দেখলাম 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে টার্ন করলো। এখন এর তালিকার কথা বলছিলেন, হ্যাঁ, প্রথম দিকে আমরা বহু বছর পর্যন্ত জানতাম রফিক, সালাম, আব্দুল জব্বার, তো এখন পরবর্তীকালে আমরা শফিউর রহমানের নাম পেলাম, এবং এটা প্রমাণিত সত্য যে তিনি শহীদ হয়েছিলেন। আরো 3-4 জনের নাম আছে, কিন্তু এখন পর্যন্ত কতজনের, মোট 9 জনের নাম দেওয়া হয়েছে, 9 জনের পর্যন্ত আমরা নাম পাচ্ছি। কিন্তু কোনো জায়গাতে পাচ্ছি যে ওই রকম কনফিউশন একটা রয়ে গেছে। আরো তো শহীদ হয়েছিলেন, তাদের নামগুলো কোথায়? এটা আমাদের 19শে মের ক্ষেত্রে ওখানেও একই 11 জন শহীদ নিয়ে আমরা তর্পণ করি।
11 জনের কথা বলি, তো প্র্যাকটিক্যালি আরো কয়েকজন শহীদ হয়েছিলেন। যেমন সত্যেনদেব বলতে আমরা সন্তোষ মোহন দেবের বাবার কথা বলছি, তাদের একটা পুকুরে ঝাঁপ দিয়ে আরো 2-3 জন পড়েছিল গুলি খেয়ে, তাদের একজনের শুধু শনাক্ত করা গেছে। এটা পৃথিবীর সর্বক্ষেত্রেই স্বাধীনতা সংগ্রামীদের কিংবা আমরা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা যে পেয়েছি, নট দ্যাট, এটা যে কয়জনকে পাওয়া গেছে, যেমন আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামী অ্যাকচুয়াল তালিকা কি আছে? এখন বলা হয় যে তৎকালীন সময় যখন সেই ঢাকা মেডিকেল কলেজে যখন যে গুলিবিদ্ধ ছাত্রদের নিয়ে যাওয়া হয়, সেখান থেকে লাশ সরিয়ে নেওয়া হয়। হ্যাঁ, হসপিটাল থেকে লাশ সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আন্দোলনটা যখন চলছে, বাঙালিরা যখন করছে, তখন শাসনতন্ত্রটা বাঙালিদের হাতে ছিল না, শাসনটা ছিল ওদের হাতে, তাদের হাতে শাসনটা ছিল। এখন ইতিহাস তো ঠিক তাদের সময় থেকে শুরু হয়েছে, সেখানে লাশ গোপন করা থেকে, লাশ গুম করা থেকে শুরু করে তখন প্রশাসনের হস্তক্ষেপ এগুলো হয়েছে। তারা এটা চায়নি যে এই যে মৃত্যুর সংখ্যাটা, শহীদের সংখ্যাটা আরো বেড়ে যাক, আন্দোলন আরো বেড়ে যাক। এটা বিভিন্ন সময় এটা হয়ে থাকে, এবং তখন যখন তারা ক্ষমতায় থাকে, তখন তাদের ক্ষমতার সর্বোচ্চ দিয়ে তারা এটা চেষ্টা করে যে আমাদের কমিয়ে দেওয়া এবং তাদের ব্যর্থতাটা কম করে জনগণের সামনে তুলে ধরার একটা চেষ্টা থাকে, এবং সেটা শুরু হয়েছে। স্বাধীন যখন বাংলাদেশ হয়, সে ঘটনা প্রায় 20 বছর পরে, তো অনেকের নাম মনে নেই, অথবা এটা তো ঠিক যে যখন নাকি বাংলাদেশ স্বাধীন হয়, তখন পাকিস্তানপন্থীরা তখনও বাংলাদেশেই ছিল, এবং একটা সময় তারা আবার ক্ষমতায়ও এসে কোনো না কোনো ভাবে আসে। সুতরাং ওইভাবেই ইতিহাসের বিকৃতি দেখা যায়। 30 লক্ষ 71-এর যুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বলি শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন, অ্যাকচুয়ালি 2 লক্ষ না আরো বেশি, বনে জঙ্গলে ঝাঁপিয়ে ঝুপে ঝাড়ে কিংবা বাড়িতে, বা 2 লক্ষই বা কারা, 2 লক্ষই বা কারা নির্দিষ্ট করে বলা মুশকিল। কতজন আন্দাজের উপর একটা তালিকা বানিয়েছি, কতজন নারী, কতজন পুরুষ, 2 লক্ষ না 2.5 লক্ষ আমরা জানি না। কিন্তু বলা হয় এখন যে এই যে বলা হয় যে বাংলা ভাষার আন্দোলন একটি সাংস্কৃতিক আন্দোলন হিসেবে শুরু হয় এবং পরে সেটা রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। তো এখন সেটা কেন এবং কিভাবে সেই রূপটা নেয়, এবং বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের চেতনা কিভাবে আসে? ডক্টর কামাল, এই যে মুক্তিযুদ্ধ কি ভাষা আন্দোলনের শেষ রূপ? তারই পরিণতি। কথা বলা হয় বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে বাংলাদেশের জন্ম, ভাষা আন্দোলন থেকে বাংলাদেশের গণচেতনার উদ্ভব, হ্যাঁ, এবং এই ভাষা আন্দোলন থেকে হলো বাংলাদেশের মুক্তি। তাহলে জন্ম, স্বপ্ন, মুক্তি সবকিছু আসলে এই ভাষাকে কেন্দ্র করি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো এই ভাষা আন্দোলনটা, শেখ মুজিবুর রহমানও ছিলেন ভাষা আন্দোলনে, ছিলেন তখন তো তরুণ। ভাষা আন্দোলন বাঙালিকে একটা আলাদা শক্তি দিয়েছে, আত্মমর্যাদা বলতে দিয়েছে, এবং নিজেদের এই আন্দোলন করতে করতে একটা সময় তারা মরিয়া হয়ে নিজেদের যে সংঘবদ্ধতা, তার যে শক্তি, যে সেটা উপলব্ধি করতে পেরেছে, এবং তারা এইটা বুঝতে পেরেছে এই আন্দোলন ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো পথ নেই। আমার ভাষাকে, আমার সংস্কৃতি, এই ভাষা স্যারকে সাপ্লিমেন্ট করছে ভাষা আন্দোলনের প্রভাব, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরবর্তী স্বাধীনতা সংগ্রামে কতটুকু প্রভাব ফেলেছিল। যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন সৌদি আরবের মতো রাষ্ট্র, আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান তো ছিলই, পক্ষে ছিল না। তো একসময় সৌদি আরব তার কিন্তু পুরো সাপোর্ট ছিল পাকিস্তানের পক্ষে, কারণ সৌদি আরবের কাছে তখন মনে হয়েছিল যে বাঙালিরা এই যুদ্ধের মাধ্যমে বোঝানো হয়েছিল তারা আবার ইন্ডিয়াতে ফিরে যেতে চাইছে, মুসলিমরা হিন্দুয়ানাইজ হচ্ছে, এই ধরনের একটা বোঝাপড়া ছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের রাষ্ট্রপতি হয়ে যখন সৌদি আরবে গেলেন, বা তখন বলা হয়েছিল, তখন কিন্তু সৌদি আরব স্বীকৃতি দেয়নি। তখন সৌদির রাজা তখন শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন যে একটা কাজ করুন শেখ সাহেব, আপনি বাংলাদেশকে ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করুন, বাংলাদেশের বিনির্মাণে, পুনর্নির্মাণে যত ডলার লাগে সব আমি দেব, যত দিরহাম লাগে দেব। তখন শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে বাদশাহ মহোদয়, আপনার কাছে আপনার ডলারগুলো থাক, আমার দেশের স্বাধীনতা আমার কাছে থাক, আমি মুসলিম, আমি ইসলামকে ভালোবাসি, কিন্তু বাংলাদেশটাকে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করে ওই মানুষের হৃদয়গুলোকে আমি আঘাত দিতে চাই না। অমুসলিম যারা ছিলেন, অন্যান্য জাতি ধর্মের মানুষরা যারা অকাতরে এই স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, আমি তাদেরকে অপমান করতে পারি না, তাদের প্রতি সম্মান দেখানো রাষ্ট্রের কর্তব্য। বাংলাদেশের এটা ছিল ভাষা আন্দোলনের প্রভাব। ভাষা আন্দোলনে শুধু বাঙালি নয় তো, এমনকি যে পার্বত্য চট্টগ্রাম বা যে ট্রাইবেলরা ছিল, তারাও ছিল,
ট্রাইবেলদের সাপোর্ট ছিল, তারপরে যে অসাম্প্রদায়িক চেতনা যেটা আমরা সেটাই জানার বিষয় যে তৎকালীন পূর্ব পাকিস্তান যখন ভাষা আন্দোলন চলছিল, ভাষা আন্দোলন নিয়ে যখন উন্মুক্ত, তখন ভারতবর্ষে তার পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে ভারতবর্ষের কি প্রভাব পড়েছিল? মানে ভারতবর্ষে তখন আপনি যে বলছেন যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের ট্রাইবেলরা, নিগোষ্ঠী অংশের মানুষরা সাপোর্ট করেছিল, এছাড়া ভারতবর্ষের বাঙালিরা তখন আপনার এই প্রশ্নটা মানে এখন বলতে দ্বিধা নেই, প্রভাব তো একটা পড়েছিলই। আমরা দেখেছি তার পরবর্তীকালে 19শে মেটাই তো আমি মনে করি যে 21শে ফেব্রুয়ারির একটা প্রভাবে প্রভাবিত একটা আন্দোলন। দক্ষিণ ভারতে হিন্দি ভাষার বিরুদ্ধে রাষ্ট্রভাষা, আজকে জানেন আজকের এই দিনে আমরা যখন স্কুলে পড়তাম তখন হিন্দিকে রাষ্ট্রভাষা বলে আমরা জানতাম, ওইভাবে একটা ঘোষণার চেষ্টাও হয়েছিল। কিন্তু 21শে ফেব্রুয়ারির চেতনা এমন হয়েছে যে দক্ষিণ ভারতে আন্নার স্বামী নামে একজন, সে সুইসাইডই করলো, মানে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। অর্থাৎ হিন্দি ভাষা রাষ্ট্রভাষা হবে কেন? অনেকগুলো ভাষা আজকে দেখবেন, আজকে টাকার নোটে, আমাদের নোটের মধ্যে অনেকগুলো ভাষা আছে, মানে আজকে হিন্দি রাষ্ট্রভাষা আমরা বলতে পারি না। একটা জিনিস 19শে মে, আমি তো মনে করি যে এটা 21শে ফেব্রুয়ারি যে চিন্তা চেতনা, অর্থাৎ ঢাকা থেকে, রমনা ময়দান থেকে, ঢাকা রাজপথ থেকে যে হাওয়া, বিদ্রোহী হাওয়া কিংবা ভাষাগত চেতনার যে হাওয়া, সেই হাওয়া স্পর্শ করেছিল শিলচরে, শিলচরে স্পর্শ করেছিল বা অটোমেটিক হয়েছিল। আমরা জানি যে কোনো দেশের একটা শিলচরটা কত সালে? 1961 মে, 19শে মে সামনে আসছে, ফেব্রুয়ারি তো সামনে চলে আসছে, ফেব্রুয়ারি এর আগের মাসেই তো, ফেব্রুয়ারি পরে তো মে, হ্যাঁ না, জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, হ্যাঁ 2-3 মাস পরে, 2 মাস। তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু এই ধরনের ইতিহাস পূর্বে ছিল না। আমরা দেখলাম 21শে ফেব্রুয়ারি যখন হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, এটাও হয়ে গেল 1999-তে, এটা হয়ে গেল। আর আমাদের ত্রিপুরায় একটা গর্বের সঙ্গে বলার বিষয় আছে, 1999-তে যখন এটা হচ্ছে, এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার দাবি, কানাডার 10 জন যুবক, তার মধ্যে মিরাকেলি 2 জন নাম, একজন নাম বরকত, একজনের নাম রফিকুল ইসলাম, আব্দুল সালাম, 2 জন কিন্তু আমাদের ওই ভাষা আন্দোলনের শহীদের নামে নাম, একই নাম। তো এইভাবে আমরা দেখলাম যে আসলে কোনো একটা রাষ্ট্রে, কোনো একটা দেশে যদি মানে একটা ন্যায়সঙ্গতভাবে কেউ যদি ন্যায়সঙ্গত বিচার পাওয়ার জন্য একটা আন্দোলন শুরু করে, তার ইনফ্যাক্টটা পড়ে। আমেরিকার স্বাধীনতা আন্দোলনের প্রভাব ভারতের আন্দোলনে পড়েছিল, স্বাধীনতা আন্দোলনে পড়েছিল, এইভাবে এটা পড়ে। ঠিক, আমরা আন্তর্জাতিক ভাষার মর্যাদা, ভাষা দিবসের এই যে মর্যাদাটা বা দিনটা কিভাবে পেলো সেই প্রেক্ষাপটটায় যাব, কিন্তু তার আগে এই বিষয়টা একটু ডক্টর কামাল আপনি কিভাবে আলোকপাত করবেন যে তৎকালীন পূর্ব পাকিস্তানে এই যে ভাষা আন্দোলনের যে যেভাবে চলছিল তখন যে পুরোদমে যখন এই প্রতিবাদ চলছিল, আন্দোলন চলছিল, তখন ভারতবর্ষের যে এই প্রান্তে দেশে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আশপাশের যে প্রান্তগুলো, সেখানে প্রভাবটা কিভাবে পড়েছিল? আর তো দক্ষিণ ভারত, আসামে, এগুলো বললাম। আমি বলি সেই সময় তখন পশ্চিমবঙ্গে, কুচবিহার সহ ওই অঞ্চলে বা মাঝখানেও তারও পরবর্তী বিভিন্ন জায়গায় মানে বাংলা ভাষার উপরে ভোজপুরি, উড়িয়া এবং হিন্দি এতটাই প্রভাব পড়ছিল যে ওইখানেও কিন্তু একটা চেতনার জন্ম নিয়েছিল যে আমরা মনে হয় বাংলা ভাষাটা মানে ভোজপুরি, উড়িয়া এবং হিন্দিতে মনে হয় মিশে যাচ্ছে। এবং তখন সেখানে কিন্তু যুবকরা সংগঠিত হয়েছিল, সংগঠন করেছিল যে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখবার। এবং মানে কারণ হলো এখানকার ব্যবসা বাণিজ্য সংস্কৃতির কারণে সবাই তার নিজের ভাষাটা ভুলে কিন্তু মানে অন্যান্য রাজ্যের ভাষাগুলো বলতে শুরু করেছে। কিন্তু ভাষার স্বকীয়তা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের যে স্বতন্ত্রতা এবং স্বকীয়তা, সেটা রক্ষার জন্য সেখানেও কিন্তু স্থানীয়ভাবে আন্দোলন হয়েছে এবং অনেক সংগঠন মানে সেখানে হয়েছে। একটা বিষয় আমি ক্লিয়ার করি, পশ্চিমবঙ্গের কিন্তু সমস্যাটা পূর্ব বাংলার মতো ছিল না, কেননা ওখানে রাজ্যের ভাষা, পশ্চিমবঙ্গে যে মেজরিটি তখন তো 80% উপরে বাঙালি, সুতরাং আর শাসন ক্ষমতায় যারা ছিলেন স্বাধীনতার পরে, বিধানচন্দ্র রায় প্রথম মুখ্যমন্ত্রী, তো পরবর্তীকালে এখানে ওই ধরনের আগ্রাসনের বিষয়টা ছিল না, কিন্তু তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে বিহারের যে ঝাড়খণ্ড এখন আমরা যে বলি, সেখানে থেকে একটা আন্দোলন বিহারের সঙ্গে যে সংযুক্ত করে দেওয়া হয়েছিল, মানে পশ্চিমবাংলার একটা অংশ, যখন পুরুলিয়া এখন তৈরি হয়েছে সেই অংশটা, এটা বিহারের সঙ্গে ছিল। কিন্তু তখন প্রায় 50 বছর
এই বাংলা ভাষার স্বীকৃতির জন্য স্কুলের কলেজে বিভিন্ন জায়গায় পড়াশোনার স্বীকৃতির জন্য 50 বছরের উপরে পৃথিবীর দীর্ঘতম ভাষা আন্দোলন, যেটাকে আমরা কিন্তু 21শে ফেব্রুয়ারি ঢাকা বলে যায় মেয়ের বিষয়টা চাপা দিয়ে রাখি। এখন এটা বলার সময় এসছে যে পশ্চিম বাংলার ঠিক তখন তো পশ্চিমবাংলার এই অংশটা ছিল না, এই অংশটা বিহারের সঙ্গে সংযুক্ত ছিল। সেখানের মানুষরা এমনও হয়েছে দীর্ঘ মিছিল করে প্রায় কয়েক 100, 150, 200 মাইল পায়ে হেঁটে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে তারা ডেপুটেশন দিয়েছে, যে বা প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছে। আমরা বিহারের সঙ্গে, আমরা বাঙালি, বাংলা মাতৃভাষা, কিন্তু বিহারের সঙ্গে যুক্ত থাকাতে আমরা আমাদের স্কুলে আমরা বাংলায় পড়তে পারছি না, আমরা হিন্দিতে পড়তে বাধ্য হচ্ছি, আমাদের সংস্কৃতি বিপন্ন। সুতরাং আমাদেরকে কিন্তু পশ্চিমবাংলার সঙ্গে জুড়ে দিতে হবে। সেই আন্দোলনের ফলশ্রুতি স্বরূপ সেই অংশটা শেষ পর্যন্ত পশ্চিমবাংলার সঙ্গে যুক্ত করে দেওয়া হলো, যার নাম পুরুলিয়া জেলা। পুরুলিয়া, ওকে, তাহলে এটাই পড়েছিল প্রভাব, সেই ভাষা আন্দোলনের প্রভাব, তাহলে এটার একটা প্রভাব। এখন কথা হচ্ছে যে বলা হয়, তা আপনারাও কিছুক্ষণ আগে বলছিলেন যে ভাষা আন্দোলন বাঙালি আরেকটি পয়েন্ট, এই যে সুদেষ্ণা সিনহা, হ্যাঁ, মণিপুরী, এই এই 19শে মের প্রভাবটা আবার এই অঞ্চলে হাইলাকান্দি অঞ্চলে মণিপুরীদের উপরে পড়েছিল। সেখানে সুদেষ্ণা সিনহা শহীদ হয়েছিল পুলিশের গুলিতে, মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাটাকে রাজ্যের আসামের একটা ভাষার স্বীকৃত ভাষার দাবি নিয়ে। সুতরাং আপনি এখানে পশ্চিমবঙ্গ, এখানে আসাম বলতে এখানে বরাক উপত্যকা মেইনলি যদিও হয়, কিন্তু গোয়ালপাড়া টোয়ালপাড়া এসব অঞ্চলে তার একটা প্রভাব পড়েছিল। আর এখানে মণিপুরি যে অংশটা ছিল হাইলাকান্দি এলাকাতে মেজরিটি, সেখানেও সেই আন্দোলনটা হয়েছে, করিমগঞ্জে তো হয়েছেই, সেখানেও কিন্তু প্রচুর আহত হয়েছে, নিহত না হলেও হয়েছে। তো সুতরাং ইম্প্যাক্টটার কথা প্রশ্ন করেছিলেন, সেটা ভারতবর্ষের বিভিন্ন অংশে, আমি দক্ষিণ ভারতের কথা বললাম, তারপরে পশ্চিমবঙ্গের এই পুরুলিয়ার আন্দোলনের কথা বললাম, তারপরে সুদেষ্ণার কথা বললাম, ত্রিপুরাতেও ককবরক ভাষাই ধনঞ্জয় ত্রিপুরা যে ভাষা আন্দোলন ককবরক ভাষার দাবিতে শহীদ হয়েছিলেন। তাহলে ইম্প্যাক্টটা ভারতবর্ষের বিভিন্ন কর্নারে কিন্তু, মানে 21শে ফেব্রুয়ারি তার ঠিক সেটাই আমি শুরু করেছিলাম অনুষ্ঠান। কারণ আজ এই মুহূর্তে রাজ্যবাসী দেখছে ককবরক ভাষার লিপি বিতর্ক নিয়ে বা বিভ্রান্তি নিয়ে যে একটা আন্দোলন মাঝে মধ্যে কিন্তু উঠে আসছে সেটা, এবং সেটা যখনই আসে তখনই কিন্তু উদাহরণস্বরূপ সেই ভাষা আন্দোলনের কথাই বলা হয়, বাংলা ভাষা আন্দোলনের কথাই বলা হয়, দেশ ভাগের কথা বলা হয়। ডক্টর কামাল, এই যে তৎকালীন সময়, মানে যখন পূর্ব পাকিস্তানে বাঙালিদের এভাবে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করছিলেন, তখন বাঙালিদের সামাজিক অবস্থান কেমন ছিল পূর্ব পাকিস্তান, মানে অধুনা বাংলাদেশে ওই সময়, এবং এই পারে মানে পশ্চিমবঙ্গে সামাজিক অবস্থানটা কেমন ছিল, গ্রহণযোগ্যতা কেমন ছিল বাঙালির? আজ যেমন বাঙালির বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা ছিল, তখন কি ছিল সেরকম ভাবে গ্রহণযোগ্যতা? আসলে বাংলা এবং বাঙালির ইতিহাস তো সবার কাছে সার্বজনীনভাবে স্বীকৃত। বাঙালিদের কালচার, দৃষ্টিভঙ্গি, তাদের তেজস্বিতা, তাদের আন্দোলন, তাদের স্পৃহা, এগুলো নিয়ে তো মানে বিশাল বড় একটা প্রবাদ আমাদের দেশে চালু আছে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তো এই দ্বারাই বোঝা যায় যে মানে বাঙালি কৃষ্টি, সভ্যতায়, কালচারে কতটা মানে প্রভাবশালী ছিল। আমরা একেবারে আগে তখনকার স্বাধীনতা আন্দোলনের সময় শেরে বাংলা একে ফজল হক থেকে শুরু করে, মহসিন থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে, বাংলা, বাঙালি, বাঙালিয়ানা ভাষা, তার আন্দোলন, তার তেজস্বিতা তো মানে সর্বজন বিদিত ছিল। কিন্তু আর্থসামাজিক অবস্থাটা মানে সার্বিকভাবে খুব বেশি একটা মানে উন্নত ছিল না। ইভেন বিশেষ করে মানে বাংলাদেশের অবস্থাও পাকিস্তানের তুলনায় স্যার যেটা বলেছিলেন যে সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিকভাবে উৎপাদন বাংলাদেশে বেশি হতো, কিন্তু ফলটা পশ্চিম পাকিস্তান নিত। যেভাবে ব্রিটিশ আমলে ভারতে সবকিছু জন্মাতো, ভারতের মসলিন থেকে শুরু করে সবকিছু নিয়ে ইউরোপ ধনী হতে লাগলো, তারা ধনী হতে লাগলো, ভারত গরিব রয়ে গেল। তো বাঙালির ক্ষেত্রেও কিন্তু মানে ব্যাপারটা ঘটেছে। এক সময় তো ঘটনা এরকম অবস্থা ছিল যে বাঙালিরা একসময় যখন বাংলাদেশ যখন আন্দোলনের সময় আর কি, বাংলাদেশ যখন খুব খরায় একসময় লিপ্ত ছিল, তখন সম্ভবত আইয়ুব খানের মেয়ে মানে যখন বলা হলো যে বাঙালিকে তো খানা নেই মিল রায়, বাঙালিরা তো খাবার পাচ্ছে না, ওরা তো ভাত পাচ্ছে না, তখন নাসিমা আওরঙ্গজেব
তখন ওনার স্ত্রী বা বোন সম্ভবত কেউ ছিলেন, উনি বলছেন আচ্ছা বাঙালি কো ভাত নেই মিল রা হ্যাঁ রুটি খেতে পারে না, ইন লোগোं को বিরিয়ানি দে দো। মানে তারা যদি বাংলায় মানে যদি ভাত না পায় তাদেরকে পাউরুটি খেতে পারে, পাউরুটি খেতে পারে, বিরিয়ানি খেতে পারে। মানে এতটাই মানে কাণ্ডজ্ঞানহীন স্যার। এটাকে সবচেয়ে বড় কথা হলো বাঙালির প্রতি এত অবহেলা ছিল। তো সুতরাং অর্থনৈতিকভাবে তো ছিল না, কিন্তু শিক্ষা দীক্ষায় তেজস্বিতায় বাঙালি কালচার, সভ্যতা, স্পৃহা, আন্দোলন এগুলোতে বাঙালিরা সবসময় মানে এগিয়ে ছিল। এবং এগিয়ে ছিল বিধায়ী তো 30 লাখ মানুষ 9 মাসের মধ্যে শহীদ হতে পেরেছিল, একদম অকাতরে জীবন দান করেছিল, 2 লক্ষ মা বোন মানে তাদের সম্ভ্রম হারিয়েছিল সেই তেজস্বিতার কারণে। কারণ বাঙালি যা চায় সেটা পেতে পারে, কিন্তু অবশ্যই এটা কাউকে সাবজুগেট করে নয়, কাউকে ধ্বংস করে নয়, অন্যেরটা ধ্বংস করে, নিজের অধিকার প্রাপ্য অধিকারটা ছিনিয়ে নেওয়া। 21শে ফেব্রুয়ারি দিনটি উদযাপন করা শুরু হয় খুব সম্ভবত 1953 সাল থেকে, যদি আমি 52 সালে ঘটনাটি ঘটে। মানে উদযাপন কবে থেকে শুরু হয়? পরের বছর থেকে 53 সাল থেকে উদযাপন শুরু হয়। তাহলে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় কিভাবে? শোনা যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 23শে মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্র হিসেবে বাংলায় ভাষণ দেন। তারপর কি হয় ঠিক? আমি জানি বাংলা ভাষা মানে সারা পৃথিবীময় কিভাবে হলো, দুটো ঘটনাকে কেন্দ্র করে বাংলা ভাষা সারা পৃথিবীময় হয়েছিল। এক হলো 1913 সালে রবীন্দ্রনাথ যখন বাংলা ভাষায় বা গীতাঞ্জলির জন্য নোবেল পান, সেই ভাষাটা সম্পর্কে পৃথিবীর মানুষ জানতে শুরু করে। তারপরে সবচেয়ে বড় ঘটনা হলো যখন নাকি যেটা বলে 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন নাকি মানে বাংলায় ভাষণ দেন, তখন সারা পৃথিবীর মানুষ বাংলা সম্পর্কে জানতে শুরু করলো। এবং আপনি দেখবেন এখনো পৃথিবীর মানে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ছোট, কিন্তু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম সহ প্রায় পৃথিবীর 40 কোটি মানুষ বাংলায় কথা বলে। এবং পৃথিবীর 6 নাম্বার মানে বৃহত্তম ভাষা হলো বাংলা। প্রথমে চীন, যেটাকে আমরা ম্যান্ডারিন বলি, তারপরে হলো ফ্রেঞ্চ, তারপরে হলো ইংলিশ, তারপরে হলো হিন্দি এবং আরবিক। এরপরেই কিন্তু মানে পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা হিসাবে কিন্তু বাংলা মানে পরিচিত। সম্ভবত এখন 5ম স্থানে চলে এসেছে হয়তোবা, 5ম অনেকে বলে। তবে দেখো ওইটা যদি মানে ম্যান্ডারিন, স্প্যানিশ, ইংলিশ, আরবিক, কিন্তু যদি আরবিকটা কমে থাকে তাহলে বাংলা বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে হয়তো মানে আরবিক এখন 6 নম্বরে চলে গেছে, বাংলা হয়তো বা 5ম এসে গেছে। যাই হোক, সেটা বড় কথা নয়। তো এইভাবে কিন্তু দেখুন স্বাধীন হয়েছে বাংলাদেশ 1971 সালে, কিন্তু তারও অনেক বছর পর ঠিক এভাবে কেউ ভাবিনি। কোনো একটা ক্রিয়েটিভ মাইন্ড থেকে এটা আসে। কানাডা প্রবাসী 2 বাঙালি, ওই যে বন্ধুর মতো, হ্যাঁ না স্যার, প্রথমে দুজন, তারপরে তারা একটা 8 জন করেছে। এবং অবাক হবেন, যারা পরবর্তী তারা 8 জনের একটা সংগঠন। কিন্তু প্রথমে রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম 2 বন্ধু মিলে ভাবলো আমরা এত রক্ত দিলাম, এত কিছু হলো, সারা পৃথিবী একটা স্বীকৃতি প্রয়োজন। তখন স্যার তারা দুজনে একটা চিঠি লিখেছিল জাতিসংঘের তৎকালীন মহাসচিব কোফি আন্নানকে। কোফি আন্নান তো চিঠিটা দেখেননি, কিন্তু ফেরদাউস আহমেদ করে জাতিসংঘের মহাসচিবের একজন সহকারী ছিলেন, তখন উনি এটা দেখেছেন। দেখে কোফি আন্নানের কানে নেওয়ার আগেই উনি বললেন যে তোমরা একটা কাজ করো, শুধু তোমরা লিখলে তো হবে না, কোন একটা রাষ্ট্র বা একাধিক রাষ্ট্র থেকে এরকম একটা প্রস্তাব নিয়ে আসো। তখন ওরা কি করলো, ওরা একটা মানে 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 মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স ফোরাম তারা করলো। সেই লাভার্স ফোরামে তারা মোটামুটি প্রথমে 8 জন সদস্য নিল, এবং তার মধ্যে একজন জার্মান আছে, ইংরেজ আছে, একজন ভারতীয় আছে। তাদেরকে নিয়ে ওরা করেছে। করার পরে একটু লম্বা ইতিহাস আছে। পরবর্তীতে হ্যাঁ কানাডা থেকে তখন তারা কি করেছে, বাংলাদেশ মানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছে, এখানকার সচিব লিখেছে, তারপর এটা নিয়ে কথা হয়েছে, শেখ হাসিনার টেবিলে গেল, উনি এটাকে খুব চরমভাবে নিলেন। তারপরে ওই 99-তে যেটা ওই ফ্রান্সে যখন নাকি ইউনেস্কোর ফাইনাল মানে মিটিং যখন হয়, সেখানে প্রায় 188টা রাষ্ট্র মানে এটাকে মানে সমর্থন করে। এবং তারপরে পাকিস্তানকেও করতে হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু একটা মানে বাংলা ভাষাভাষী মানুষের যে আন্দোলন, যে একটা ন্যায়ের মানে শুধু ভাষা নয়, জাস্টিসের সপক্ষে যে আন্দোলন, অধিকারের যে আন্দোলন, সে আন্দোলনের কাছে মাথা নোয়াতে পাকিস্তান তখনও বাধ্য হয়েছিল, যখন তার স্বীকৃতির প্রয়োজন পড়েছে। আর তো এক ঘরে যাওয়া যায় না, চলো বাংলাদেশকে মানে সম্মান করে, বাংলাকে সম্মান করে সেই ভুলটার কিছুটা তারা শুধরাবার চেষ্টা করেছে। ঠিক। তাহলে আজ যখন এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়, উর্দুকে মাতৃভাষা বলে পাকিস্তানও সেই দিনটাকে উদযাপন করছে তাহলে? হ্যাঁ, করছে। একদম।
বিশ্বের বিভিন্ন প্রান্তে বাঙালিরা ডক্টর বৈদ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাঙালিরা 21শে ফেব্রুয়ারিকে কিভাবে স্মরণ করে এবং শ্রদ্ধা জানায়। আর বাংলাদেশে তো একটা প্রভাত ফেরি হয় আমরা জানি, এছাড়া বাংলাদেশের সরকারি উদ্যোগে অনেকগুলো অনুষ্ঠান হয়, কিন্তু সারা বিশ্বে, বিশেষ করে আমাদের দেশের এই প্রান্তে যেখানে বাঙালির, পশ্চিমবঙ্গে প্রচুর বাঙালি আছেন এবং ত্রিপুরা সহ পূর্ব ভারতে, আসামে অনেক বাঙালি আছেন, কিভাবে সেখানে উদযাপন হয় এবং কিভাবে শ্রদ্ধায় স্মরণ করেন? আমি নিজে একটা বিষয় আমি প্রত্যক্ষদর্শী। আমাদের ডক্টর কামাল হয়তো গিয়েছেন, বাংলাদেশে 21শে ফেব্রুয়ারির একাধিক অনুষ্ঠানে আমি যোগ দিয়েছি। আচ্ছা। সেখানে আমরা দেখেছি যে উন্মাদনাটা বা 21শে ফেব্রুয়ারি যে এটা উন্মাদনাই বলবো, পজিটিভ উন্মাদনা যেটা, সেটা কিন্তু আমরাও করি। আমাদের এখানে আমরা তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করার আগেই ত্রিপুরায় 96 সন থেকেই ত্রিপুরা কিন্তু মানে পৃথিবীর মধ্যে বোধহয় মানে বাংলাদেশের পরে 96 সন থেকে ত্রিপুরায় কিন্তু মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে সরকারি উদ্যোগে। তো পরবর্তীকালে তো আমরা করি, আমাদের প্রত্যেকটি প্রায় অনেকগুলো সংস্থা সংগঠন করে। আমি বাংলাদেশে যেটা দেখেছি, এই গত বছর যেতে পারিনি, তার আগের বছর দেখেছি সমস্ত রাস্তা, এখন এটা খানিকটা শিলচরে এটা অনুসরণ করছে। শিলচরে আমি গিয়েছিলাম, সমস্ত রাস্তাটা ঢাকার একেবারে, এখানে শহীদ বেদিতে একটা সাভারে আছে আর একটা ঢাকা ইউনিভার্সিটির সামনে আছে, সমস্ত রাস্তা আলপনা দিয়ে মেয়েরা আগের দিন সারা রাত্র, আচ্ছা, মেয়েরা আছে, ছেলেরা আছে, আর এক ধরনের ফুলের মুকুট, এরকম রাউন্ড করা ফুলের মুকুট বিক্রি হচ্ছে দেদার, কেনা হচ্ছে দেদার। প্রত্যেকের মাথায়, যত মেয়ে মানে দেখলাম, বউ হোক মেয়ে হোক, মেরিট আনমেরিট কোনো ব্যাপার নেই, প্রত্যেকের মাথায় এটা। আর ছেলেদের বুকের মধ্যে একটি করে ন্যাশনাল ফ্ল্যাগের রিপ্লিকা একটা করে দেওয়া। আর ওখানে আমি তো ঢুকতে পারছিলাম, আমি আর দেবব্রত বাবু গিয়েছিলাম, কিন্তু এত লাখো লাখো মানুষ, হাজার হাজার মানুষ, তো মিলিটারি সাহায্য নিলাম, ভারত থেকে এসেছি এসব বলার পরে আমাদের তারা কর্ডন করে নিয়ে ওখানে গেল, পুষ্পার্ঘ্য নিবেদন করলাম। সেখানে মানুষের মানে ফুল দেওয়ার জন্য ডালা ডালা ভর্তি করে ফুল নিয়ে আসছে দেওয়ার জন্য। সেখানে শহীদ বেদি আছে, ওখানে গেলাম, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আগের দিন রাত 12টার সময় তারা কিন্তু এখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। মানে 12টার পরে তো দিন শুরু হয়ে যায়, 21শে ফেব্রুয়ারি শুরু হয়ে যায়, ঠিক 12টা বাজার সঙ্গে সঙ্গে পৌঁছে যান তারা, রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী, তো সেখানে দেন। আমাদের ওই জায়গাতে আমি সবকিছু মিলিয়ে চোখে মুখে যে একটা যে উদ্ভাসনা, ভাষা আন্দোলন, আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা, এই ভাষার জন্য আমাদের এতজন শহীদ হয়েছেন, বা অনেক নাম না জানা মানুষও শহীদ হয়েছেন, যাদের তালিকা একটু আগে আপনি এই প্রশ্নটা করেছিলেন, আহত হয়েছেন অনেকে, তাদের তালিকা পূর্ণাঙ্গ তালিকা নেই, কিন্তু হয়েছেন। দুটো মূল কারণ, একটা হলো মানে আমার ভাষার যে অধিকার, মাতৃভাষায় বলার, জেগে থাকার সবার যে অধিকার, সেটা পেয়েছে, এটা একটা আনন্দ। এই ভাষাকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল সেটা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে, তারও একটা আনন্দ, আনন্দটা ডবল। কিন্তু তার মধ্যে 21শে ফেব্রুয়ারি সেদিনের ঘটনার শোকও কিন্তু বাঙালিদের মনে কিন্তু থেকে যায়। 21শে ফেব্রুয়ারিতে যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমার সাথে কিছু বাংলাদেশি ছেলেরা পড়তো। 21শে ফেব্রুয়ারি তার ভিতরে একটু দেখুন তার প্রভাবটা। ওই দিন সকালবেলা ও আর আমি বেরিয়েছি, ও আমাকে বলছে আজকে সারাদিনে আমি হিন্দিতে কোনো কথা বলবো না। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে পড়তেন, মানে সেই কোথাকার কথা বলছেন? আমি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অবস্থায়। আচ্ছা, হ্যাঁ, তো আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে বা ভারতের বিভিন্ন ইউনিভার্সিটিতে বাংলাদেশের প্রায় 3 লক্ষের মতো ছেলে মেয়ে পড়াশোনা করে। তো ওদের একজন আছিল, তখন ওর বাড়ি সম্ভবত নেত্রকোনা, নাম ডাক নাম পলাশ বা শিমুল এরকম কিছু ছিল। আচ্ছা, তো ও বলছে যে আজকে 21শে ফেব্রুয়ারি, মুস্তাফা আমি কিন্তু মানে বাংলায়, মানে আমি কিন্তু হিন্দি বলবো না, আজকে কিন্তু সারাদিন আমি বাংলায় বলবো। আমি বলি ঠিক আছে, এটা তো খুব ভালো কথা, আমিও তো বাঙালি, চল আমিও বলবো। তো এর মধ্যে হলো কি, আমরা সকালবেলা নাস্তা করতে যাব, তসবির মহল নামে একটা জায়গা আছে। তো তখন তো রিক্সাকে রাখতে হয়, সে গিয়ে বলছে এই রিক্সা, তসবির মহল যাবে? যাবা? রিক্সাওয়ালা বলছে কাহা চলেঙ্গে জি? আরে নেই, তসবির মহল যাবে জি, কে বল রে জি? আমি বললাম পলাশ এভাবে তো হবে না, তো একটু বুঝিয়ে তারপর। না, আমি তো কমু যে এই ভাই তসবির মহল যাইবা, নাস্তা করুম সেখানে। তখন ঈশ্বর বলছে আচ্ছা জি ও তসবির মহল চলেঙ্গে, হ্যাঁ হ্যাঁ জি চলিয়ে। তখন
মানে সে আমার কইলো, দেখছস আমি কইছি না আমার বাবা বাংলাদেশে কষ্ট করে বাংলা টাকা পাঠায়, সেটা ডলার হয়ে আমার কাছে আসে, যদি আমার কাছ রোজগার থেকে করতে হলে আমার 21শে ভাষা বুঝেই ফেব্রুয়ারি যদি টাকা কামাই করতে হয়, তাহলে আমার বাংলা আমার ভাষা ভাষাটা বুঝেই বুঝা তারপর কামাই করন লাগবো। মানে দ্যাট ওয়াজ দ্য এক্সটেন্ট অফ ইমোশন অফ মাই ফ্রেন্ড। আবেগ, সত্যি। আরেকটা কথা আপনার সাথে বলি, বর্তমানে পৃথিবীতে বাংলাদেশ ছাড়া 30টা এমন দেশ আছে ইনক্লুডিং ইন্ডিয়া, যেখানে 30টা দেশের প্রায় 100টা বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্স সহ সেই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। বাহ। এবং আমেরিকা সহ বাংলা ভাষার নিয়ে চর্চা বাংলাদেশ এবং ভারতের পরে যে দুটো রাষ্ট্রে চরমভাবে হয়, তার একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকটা হলো ইউনাইটেড কিংডম। সেখানে হয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 5টা মানে চ্যানেল আছে যেগুলো বাংলায় সেখানে মানে চলে, এবং সেই চ্যানেলগুলোতে ওদিন সারাদিন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ঘটনার পরে 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 এটা কিন্তু ভেসে ওঠে। এবং ইটালির রোম এবং ভেনিসে ওরা মানে বাংলা রেডিও চালু করেছে। ইটালির মানে ভেনিস এবং রোমে সে মানে সারাদিন ধরে বাংলার তো প্রোগ্রাম চলেই, বাংলা ভাষা, বাংলা চেতনা, বাংলা সংস্কৃতি রক্ষা করার জন্য। আমার এই জিনিসটা চিন্তা করলে ভালো লাগে, সে বাংলাদেশের বাঙালি হোক আর আমাদের ভারতের বাঙালিরা হোক, পৃথিবীর যেখানেই গেছে বাংলা সংস্কৃতিটা মানে ধরে রাখার। ইভেন আপনি দেখবেন আমাদের চেন্নাইতে যদি যান, সেখানে ঢাকা হোটেল বা মানে বাঙালিদের খাবার বাংলায় লেখা, এগুলো সব জায়গাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তো আছেই, এবং গোটা পৃথিবীর বিভিন্ন একটা জিনিস আমি প্রকাশ করি, সেটা হচ্ছে এইরকম যে সব জায়গাতে তো বাঙালি আছে, যেখানে বাঙালি আছে বাঙালি ক্লাব আছে, দুর্গাপূজার থেকে আরম্ভ করে আমাদের কুমারটুলি থেকে মূর্তি যায়। এবং অবাক কাণ্ড, এখানে দুর্গাপূজাতে আমরা বাঙালি এখানে থাকি, সুযোগ বেশি আছে, তৎসত্ত্বেও ধুতি পরা লোক তো খুব কম দেখবেন। কিন্তু লন্ডনে, প্যারিসে তারা এদিন 3 দিন শাড়ি পরছে মেয়েরা, টিভির মাধ্যমে জানি দেখি, আর ছেলেরা ধুতি পাঞ্জাবি পরছে, মানে সব কিন্তু সাহেব মানে বড় হাই র্যাঙ্কে চাকরি বাকরি করছে, তারাও সেদিন ওই নামাবলী কাঁধে দিয়ে যারা ব্রাহ্মণ সম্প্রদায় পুজো করছে। অর্থাৎ কিনা ওখানের উন্মাদনা তো আরেক রকম, দূরে আছে, বাংলা থেকে অনেক দূরে থেকেও মাতৃভাষা বাংলা এবং বাংলা তাদের হৃদয়ের মধ্যে এমনভাবে আছে, তারা যখনই সুযোগ পায়, ব্যাঙ্গালোর শহরেও সেখানে বাঙালিরা কিন্তু তাদের ইউনিটি অনেক বেশি, অনেক বেশি। এবং এটা ভাষা আন্দোলন একটা ফলশ্রুতি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ভাষা আন্দোলন না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশের জন্ম হতো না যদি ভাষা আন্দোলন না হতো। ঠিক সেটাই বলা হয়। অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, একটা শেষ বিষয়ে আপনাদের দুজনেই আলোকপাত চাইব। ডক্টর কামাল আপনার আলোকপাত চাইব প্রথমে, ডক্টর বৈদ্য আপনারও চাইব। বাংলা ভাষার গরিমা ও ঐতিহ্য রক্ষা করতে বর্তমানে আমরা যারা রয়েছি, আমাদের বা নবীন প্রজন্মে যারা রয়েছে, সবার কি করণীয়? দেখুন, এই জায়গাতে আমরা তো একটু পিছিয়ে আছি। সত্য কথা বলতে কি, একটা গান আছে না, যে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, মানে ও সব পারে কিন্তু বাংলাটা তার আসে না। আমি এক সময় কয়েকদিন আমার এই সরকারি চাকরি পাওয়ার আগে আমি কাজ করতাম কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসিতে, সেখানে আমি কন্ট্রাকচুয়াল টিচার হিসেবে ছিলাম। আমার মনে আছে ক্লাস 9-এ বা 10-এ একটা মেয়েকে আমি বলেছিলাম যে সমবেত ভাবে আমাদের এটা করা উচিত। তখন সে বলছিল, স্যার সমবেত কে হে, মানে সে সমবেত বাংলা শব্দটা জানে না। ইভেন সে হ্যাঁ মুঝে ক্ষমা করে দাও এটা সে বুঝে, কিন্তু আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও এটা সে বুঝে না। আমি বললাম তুমি এটা, পরে বললাম তুমি এটা কেন বোঝো না? তারপরেও সে আমার কথাগুলো সে হিন্দিতে, नहीं सर वो हमें मौका थोड़ी ना मिलता है घर पे कि हम बांग्ला सीखे, एक तो हमारे सब्जेक्ट है नहीं, तो पापा मम्मा भी हमें बोलते नहीं, हमेशा बोलते हैं कि तुम इसे पढ़ो, इंग्लिश पढ़ो, आगे जाके बड़ा होना है। ये তো এটা আমাদেরকে পিছিয়ে রেখেছে। কিন্তু এটা বিশ্বাস করা উচিত, নিজের মাতৃভাষাকে অবজ্ঞা করে, নিজের মাতৃভাষাকে অবহেলা করে পৃথিবীতে কেউ কোনোদিন বড় হতে পারে, এটা আমার তো মানে বিশ্বাস হয় না। আমার একটু দুঃখ হয়, সেটা হচ্ছে এরকম, এই দুঃখটা আমি অনুভব করি, কারণ বাংলা ভাষা চর্চার মধ্যে তো আছেই, থাকার ফলেও দেখি উনি যেটা বলছিলেন যে আমার ছেলের বা মেয়ের বাংলাটা আসে না, এটা কিন্তু দুঃখ থেকে বলছে না, একটা ভ্যানিটি থেকে বলছে। মানে এটা দুঃখ পারে না, তারা ঠিক পারে না যে এই জন্য তার দুঃখ হচ্ছে, তা নয়, এটা ধরনের অহমিকা যে আমার ছেলে মেয়েরা। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে, আপনার টক শোতে কিংবা অন্যান্য বিশেষ করে আপনার উন্নত যে সমস্ত রাজ্যগুলোতে আছে, আমরা দেখেছি টক শোতে মানে 2টা হিন্দি শব্দ, 5টা ইংরেজি শব্দ, আর 4টা বাংলা শব্দ, কিংবা
অন্য মিশ্রিত একটা ভাষা। জগা খিচুড়ি একটা ভাষা, মানে কমপ্লিটলি বাংলায় কথা বলতে পারছে না। একজন বাঙালি অভিনেত্রী, সে একটা সাক্ষাৎকার দিচ্ছে, তার সাক্ষাৎকারের মধ্যে সে কমপ্লিটলি একটি লাইনও ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃতভাবে হোক বা চলে আসছে তার সম্পূর্ণ মানে- বাংলা বলছে না। মানে তার সত্তা, তার চিন্তা, তার চেতনা ভাবনার মধ্যে মিক্সড হয়ে আছে, একটা মিক্সড কালচার বলবো, মিক্সড ভাষাও। আর আরো বেশি যে দুঃখের কথা, যারা কালকেও পরশুদিন যারা ভাষা আন্দোলন নিয়ে বক্তব্য রাখবেন, তাদের অর্ধেকেরও বেশি সংখ্যক ছেলে মেয়েদের নাতি নাতনিরা, ছেলেপুলেরা ইংলিশ মিডিয়ামেই পড়ে এবং এখানে পড়াবার জন্য তারা উদ্গ্রীব, এবং বাড়ির মধ্যে তারা অনেক সময় ইচ্ছা করেই ইংরেজিতে কথাবার্তা বলে। আমার এরকম অভিজ্ঞতা আছে, ইংরেজিতে কথাবার্তা বলে কেন, বাংলা বলার তো দরকার নেই। এবার বাংলাটার জন্য আলাদা টিচার রেখে দেওয়া হচ্ছে, যেহেতু একটা সাবজেক্ট বাধ্যতামূলক আছে, তারা ওইখানে নম্বরটা কম পাবে ধরেই নিয়েছে। ইংলিশটা এবং অন্য অঙ্ক টঙ্ক এগুলো একটু বেশি পেলে কাভার হয়ে যাবে। এই রকম একটা মানসিকতা যে আমার ছেলে মেয়ে যদি, পোশাক তো এভাবে হয়ে গেছে এখন, টাই টুই পরে টরে, একটা ভাষাটা সহ যদি ইংরেজিতে ভালো বলতে পারে, তার চাকরি বাকরি বা তার বহুজাতিক সংস্থা টংস্থা, তার কর্মসংস্থান, মানে এমন কতগুলো বিষয় মাথার মধ্যে সেট আপ হয়ে আছে। বাংলাকে আমরা যতই রকমই বলি না কেন, এটাকে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু মাঝে মাঝে দেখি। ফলে ঠিক। এটা হলো একটা দুঃখজনক দিক আর কি। ডক্টর কামাল কিছু বলছিলেন আপনি, কি হ্যাঁ। করণীয় এখন আমাদের, তাহলে কি করণীয় আমাদের আমাদের এই জায়গাটা থেকে ফিরে আসার? আমাদের মানে সত্যিকার অর্থে ফিরে আসার সবচেয়ে বড় মাধ্যম হলো যে আমাদের ছেলে মেয়েরা ইংরেজি মিডিয়ামে পড়ছে, পড়ুক, হয়তো বা সে বড় হবে, কিন্তু বাংলাটা যাতে কমপক্ষে তার ভিতরে হারিয়ে না যায়, সে বাংলার শিক্ষাটা তাকে তো আমাকে দিতে হবে। মাতৃভাষাটা আমার ছেলে বায়রনকে জানবে, আমার ছেলে শেক্সপিয়ারকে জানবে, আমার ছেলে পিথাগোরাস থেকে শুরু করে পৃথিবীর সব এরিস্টটল, প্লেটো জানবে, কিন্তু রবীন্দ্র নজরুলকে জানবে না। এটা তো হয় না। সুকান্তকে জানবে না, জীবনানন্দ দাশকে জানবে না, মানে এটা তো হয় না। তার ভিতর থেকে যদি তার সংস্কৃতি হারিয়ে যায়, তো কোথায় গিয়ে সে গর্ব করবে? এটা তো গর্ব করার জায়গা নয় যে আমি ভালো একজন ডাক্তার, গর্ব করার জায়গা হলো আমি ভালো একজন বাঙালি ডাক্তার। নিজের সংস্কৃতিকে যে হারিয়ে ফেলে, সে বোধহয় একসময় বোধহয় সেও বোধহয় নিজে পৃথিবীর ভিড়ে হারিয়ে যায়, ছিন্নমূল, তাকে আপনি শিকড় থেকে বিচ্যুত একটা বৃক্ষ বলতে পারেন। ঠিক। আপনারা জানেন আজও পর্যন্ত একটু ইউরোপের স্প্যানিশরা ওরা সহজ ইংরেজি বলবে না, ফ্রেঞ্চরা ইংরেজি বলে না, জার্মানরা বলে না, ইভেন তারা ইয়ারা বলে না, চীনারা বলে না, রাশিয়ানরা বলে না। এরা কেন বলে না? এই জন্য না যে ওরা ইংরেজিকে ঘৃণা করে, এই জন্য বলে না আমার ভাষাটাকে আমি ভালোবাসি। জার্মানিরা নিজের কৃষ্টি সংস্কৃতিকে ওরা আপনি বলছেন তোমার প্রয়োজন হলে তুমি বুঝে নাও। ঠিক। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আছে এই অনুষ্ঠানে, এই আলোচনা, এই গল্প আরো চলতে পারতো 21শে ফেব্রুয়ারিকে নিয়ে কথা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে নিয়ে কথা, কিন্তু অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। ধন্যবাদ দুজনকে আছে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা নিজেদের কৃষ্টি সংস্কৃতির কথা বলছিলাম, বাংলা কৃষ্টি সংস্কৃতি ভাষাকে ধরে রাখার কথা বলছিলাম। আর ত্রিপুরা রাজ্যে ছোট্ট করে হলেও সেই চেষ্টা বোধহয় করছে বাংলা সংস্কৃতি বলয় এবং তার সাপ্তাহিক সংস্কৃতি হাট। আমরা কিছুদিন ধরে দেখছি, কয়েক মাস ধরে দেখছি, সেই আগরতলায় নন্দননগর দেবরাম ঠাকুর পাড়ার সেনপাড়া মাঠে বাংলা সংস্কৃতি বলয়ের যে সাপ্তাহিক সংস্কৃতি হাট প্রতি রবিবার বসে, সেখানে বাংলার লোকগান থেকে শুরু করে বাংলা সংস্কৃতি, বাংলার খাবার দাবার, পোশাক আশাক সব কিছু কিন্তু একটা পুনরুজ্জীবিত করার একটা প্রয়াস বাংলা সংস্কৃতি বলয় চালিয়েছে। সময় পেলে আপনারাও প্রত্যেক রবিবার সেখানে দুপুর থেকে সন্ধ্যে অবধি সময় কাটাতে পারেন। তবে মাতৃভাষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং মাতৃভাষার অবাধ চর্চার মাধ্যমে আমাদের গৌরবময় অগ্রযাত্রাকে অব্যাহত রাখার দায়িত্ব কিন্তু নবীন প্রজন্মের। পাশাপাশি অন্য জাতির মাতৃভাষাকে সম্মান করা ও সেই ভাষার বিকাশে অগ্রগণী ভূমিকা পালন করা আমাদের সবার দায়িত্ব। প্রাণপ্রিয় কোনো মাতৃভাষাই যেন অনাদরে হারিয়ে না যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এটাই হোক অঙ্গীকার। 21শে ফেব্রুয়ারি 2024কে সামনে রেখে রাজ্যে, দেশে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে কি কি কর্মসূচি গ্রহণ করা হয়, কি কি আয়োজন করা হয়, সেই দিকে নজর রাখছি আমরা। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।